প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক রিপোর্টার রাহিদ এজাজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ইরান ইসরায়েল সংঘাত, ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর আলোচনায় ঐক্যমত্য হয়নি। দৈনিক যুগান্তর, রাতের ভোটের কারিগর জনতার হাতে আটক, ভয়াবহ যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য। দৈনিক সমকাল, যুদ্ধের গতিপথ পাল্টে যাচ্ছে, দুপুরে মামলা, সন্ধ্যায় মব সৃষ্টি করে পুলিশের সোপর্দ, বিতর্কিত 3 সংসদ নির্বাচন, এখন 3 দিককে মোড় নিতে পারে পরিস্থিতি। কালের কণ্ঠের শিরোনাম, ইরানে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, যুদ্ধ শেষ নয়, নতুনভাবে শুরু। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, অল আউট যুদ্ধের মহাবিপদ সংকেত, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ভিন্ন মত। দৈনিক মানবজমিন, যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, প্রধানমন্ত্রীর পদে 10 বছর, বেশিরভাগের ঐক্যমত্য, ভিন্নমত বিএনপির। আমার দেশ, ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, আমাদের সময়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, কালো টাকা সাদার সুযোগ বাতিল। দৈনিক দিনকাল, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, দেশব্যাপী বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হতে পারবে না, প্রধান উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ, ইরানের 3 পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা। কালবেলা শিরোনাম, ভাঙলে নদী, নিজের জমি চরের নামে পর হয়, ট্রাম্পের 2 সপ্তাহ কি ফাঁদ ছিল। রূপালী বাংলাদেশ, মার্কিন হামলা, সংঘাতে নতুন মোড়, কালো টাকার আইনি পথ বন্ধ, সুযোগ বিনিয়োগে। দৈনিক করতোয়া, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। দৈনিক ইনকিলাব, ট্রাম্পের বিশ্বাসঘাতকতা, নির্বাচন যথাসময়ে হবে এবং বিএনপি সরকার গঠন করবে। রিপোর্ট শুনলেন, শিরোনাম শুনলেন। যুদ্ধের দামামা, যুদ্ধের ভয়াবহতা তো আছেই। আমরা একটু আমাদের একজন প্রিয় মানুষের জন্মদিন নিয়ে কথা বলতে চাই। জ্ঞানের আলো ছড়ান যিনি, আমাদের প্রিয় শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী। এবং এই মানুষটি তার শিক্ষার্থীর, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এতটাই জনপ্রিয় যে তার সামনে দাঁড়ালে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী নতজানু হয়ে যায় এবং সিক্সার বলে আমরা তাকে সম্বোধন করি। আজকে তার 90তম জন্মদিন। জি, তো সকালে কাল রাতেই পড়ছিলাম আমার এক সহকর্মীর লেখা, আজকে যেটা আমাদের কাগজে ছাপা হয়েছে, যে ওনার যে বললেন শিক্ষক হিসেবে মানে আলো ছড়ানো, সরাসরি যারা তার শিক্ষার্থী তারা তো আছেন, ধরেন আমি আপনি তার ছাত্র নয়, আমাকে যদি বলেন জি ছোটবেলায় যখন খবরের কাগজ পড়া শুরু করি, আরো বললে সংবাদ দিয়ে তো আমার পত্রিকা পড়া হাতে করি, তখন গাছ পাথর সময় বহিয়া যায় বলে সে কলাম অনেক পরে যখন জেনেছি এগুলো সিক্সারের লেখা। এবং নিশ্চয়ই আপনার মনে আছে উনি ক্লাস 7-এ পড়া অবস্থায় ভুল না করলে একবার বোধহয় ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যান, যেটি তিনি বলেছেন আজকের লেখার, তো সেটা আছে। সেই তখন থেকে বই তার সঙ্গী। এবং উনি যেটা বলেছিলেন, আজকে চ্যানেলেই তার একটা সাক্ষাৎকার হবে তারকা কথন অনুষ্ঠানে, এবং সেখানে কিন্তু এই বই পড়ার কথাটা উনি খুব জোর দিয়ে বলেছেন, পা না ভাঙলে হয়তো পঠন পাঠনের দিকে যেতাম, এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বই পড়ার জন্য আগ্রহ। এবং সেটাই বলছিলেন যে যতক্ষণ জেগে থাকেন বই তার সঙ্গী। এবং এটা যদি বই পড়া বা এরপর যদি বলি, শিক্ষক ছাড়াও রাজনৈতিকভাবে বামপন্থার দিকে তার ঝুঁকে পড়াটা 49 উনি বলছিলেন যে মৌলানা ভাসানী বক্তৃতায় তাকে আকৃষ্ট করেছিল। এরপর যখন উনি 59-এ আপনার লিডসে পড়তে যান, তখন অ্যাংরি ইয়াং মুভমেন্ট ওনাকে আরো আলোড়িত করে। তার মানে 50-এর সেই মৌলানা ভাসানীর বক্তৃতা, লিডসে অ্যাংরি ইয়াং মুভমেন্ট সব মিলেই শেষ পর্যন্ত উনি বামপন্থার দিকে এখনও সেদিকে আছেন এবং বামপন্থাতেই তার আস্থা, বিশ্বাস। আর এই লেখাটা যখন বলছিলেন যে বই পড়া, তার এই যে ছকে বাঁধা জীবন, বাইরে বেরোন না, বাড়ির মধ্যে
150 মিনিট হাঁটেন। আর সবচেয়ে বড় কথা, এই এমন একজন মানুষের আলোচনা, মানুষের লেখা যখন পড়ছি, তখন আবার অনুষ্ঠান শুরুর আগে আমরা একটু আগে মব নিয়ে কথা বলছিলাম। লেখাটা খুব মানে অনেক কিছু নিয়ে, বিচ্ছিন্নতা নিয়ে, তারপরে আত্মকেন্দ্রিকতা নিয়ে তাকে ভাবায়, তাকে হতাশ করে, কিন্তু শেষ ভরসা তার মানুষ। তো এই মানুষের উপর এবং যথারীতি উনি যুদ্ধ নিয়ে কথা বলেছেন এবং বরাবরই আমার মনে হয়, ধরেন আমার নিজেরও 30 বছর আগে, 35 বছর আগে যে লেখাটা পড়ে যেরকম শিহরিত হতাম, এখনও তাই হই এবং এখনও বিশ্বাস করি। আমি বলতে পারেন আমি একজন খুব বায়াস ফ্যানও বলতে পারেন তার লেখা। সেই ছোট ছোট বাক্যে খুব রিজু লেখা, খুব স্পষ্ট করে বলা, এটা করা কিন্তু অনেকের পক্ষে সম্ভব না। রাহিদ, আপনি বললেন মানে এই অনুষ্ঠানটাতে না ওই লোকটা সংবরণ করতে পারছি না। তিনি এমন একজন শিক্ষক, আমার জীবনের প্রথম উপন্যাস শূন্যে বসবাস নাম, সেই শূন্যে বসবাসের একটি আলোচনা সভায় উনি প্রধান অতিথি উপস্থিত ছিলেন, প্রথম উপন্যাস। আমরা টিএসসিতে তখন কেবল বেড়ে ওঠা মানুষ, এবং একজন অখ্যাত লেখকের এই লেখাটি উনি গাছপাথরে, পুরো ওই একটা সংখ্যায় গাছপাথরে উনি এই বইটি নিয়ে লিখেছিলেন। এবং তারপরেই বিস্ময়করভাবে দেখলাম একজন তরুণ লেখকের প্রতি পাঠকের কি পরিমাণ দুর্নিবার আকর্ষণ। আমি স্যালুট জানাই স্যারকে, শুধু এই কারণে না, উনি তরুণদের অনেক ভালোবাসেন এবং তারুণ্যের মেধাকে অনেক স্বীকৃতি দেন। প্রিয় দর্শক, আজকে চ্যানেল আইতে 12:30টায় তারকা কথন অনুষ্ঠানে আমাদের প্রিয় শিক্ষককে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আছে। আপনারা এই অনুষ্ঠানটির সাথে থাকলে দেখবেন এই মানুষটি কত বড় মহান এবং কতটা ব্যক্তি তার। আমরা তার আজকের জন্মদিনে অনেক শুভকামনা জানাই চ্যানেল আইয়ের পক্ষ থেকে। আমরা আলোচনায় আসি। সারা পৃথিবী জুড়ে এখন এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সংঘাত এবং ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা আপনাদের পত্রিকায় প্রথম আলো শিরোনাম, এবং 2 সপ্তাহের কথা বলে একদিনও অপেক্ষা করলেন না ট্রাম্প। এবং যেমন কোনো সংবাদ মাধ্যম এটাও শিরোনাম করেছে যে ট্রাম্প কি আসলে কোনো ফাঁদে পা দিলেন, তিনি কি কোনো ভুল করলেন। সবচেয়ে বড় ব্যাপারটা, মানব জাতির জন্য তো বড় বিপর্যয় অপেক্ষা করছে নাকি? হ্যাঁ, দেখুন, শুধু প্রথম আলো না, সব কাগজ তো বটে, আমাদের দেশে তো বটে, গোটা দুনিয়া জুড়েই। এবং আমাদের সময় আমরা যখন ভোরে উঠি, মানে ঘুমাতে চলে যাই এবং ভোরবেলায় জানি যেরকম 2 সপ্তাহের একটা ডেডলাইন ট্রাম্প দিয়েছিলেন যে, এবং শুরুর দিন থেকে নিশ্চয়ই আপনার মনে আছে 13ই জুন যখন হামলাটা ইসরায়েল শুরু করে, তার পরম্পরায় এর আগে ট্রাম্প বলছিল যে 6 মাসের নেগোসিয়েশন শেষ করার 7 দিনে, 6 মাস নয়, ভুল বলছে, সেটা ইরান মিস করলো। IAEA বলল যে ইরান কমপ্লাই করছে না নিউক্লিয়ার ট্রিটিতে যে তার সম্মতি ছিল। এবং পাশাপাশি এইগুলাই যে ট্রাম্পের বক্তব্য, IAEA-র বক্তব্য, এর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম 200টা জঙ্গি বিমান নিয়ে ইসরায়েল নির্বিচারে হামলা চালালো। তার মানে হচ্ছে এই ঘটনাগুলো প্রত্যেকটার একটা পরম্পরা। কালকে একটা আলোচনায় আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল, এটা কি সে, আপনার ওই প্রশ্নতে যাওয়ার আগে, এটা কি ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, তাকে পরমাণু অস্ত্র নিরস্ত্র করা, নিবৃত্ত করা, এটাই কি মূল উৎস, না মোর প্রিসাইসলি বলতে গেলে মিডল ইস্টের যে ইরান ছাড়া মোটামুটিতে তার বৈরী কোনো প্রতিপক্ষ নেই আমেরিকা বা ইসরায়েলের, তো সেই জায়গাতে। এবং আজকে সকালেই সম্ভবত আমি বিবিসিতে একটা নিউজ পড়ছিলাম যে এখানে রেজিম চেঞ্জের কথাটা, হামলার 24 ঘন্টা যেতে না যেতে বড় করে আসছে। এবং আমিও তাই বিশ্বাস করি ইরানের রেজিম চেঞ্জটাই হচ্ছে তাদের আলটিমেট গোল। এখন যে যুদ্ধের কথাটা আপনি বলছেন, যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি জড়িয়ে গেছে। আর এটা আপনার দিল কি দিল না, হ্যাঁ, এটা আপনার হলো কি না। তো ঘটনাটা হচ্ছে কি, আপনার এখানে এটা তো পরিষ্কার হয়ে গেছে, এখন যুক্তরাষ্ট্র এটাতে জড়িয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এই যে যুক্তরাষ্ট্র জড়িয়ে গেছে, এবং এর পাশাপাশি তো এখন 2 ভাগ হয়ে যাচ্ছে বিশ্বমোট করে, চীন, রাশিয়া, তারা একদিকে হচ্ছে, যুক্তরাষ্ট্র বা আরেক দিকে হচ্ছে। তাহলে এই যে 2 ভাগ হয়ে যাওয়ার পরে যে অবস্থাটা দাঁড়াবে, যে আশঙ্কাটা করা হচ্ছে, তৃতীয় বিশ্ব, এটা কি না, বিভক্ত হোক বা না হোক, ইরান তো এখানে নিঃসঙ্গ, এটাতে আমার আপনার তো কোনো বলার অপেক্ষা রাখে না। ইরান একেবারে নিঃসঙ্গ। তো এখানে আমরা দেখছি ইসরায়েল থেকে যখন যুদ্ধ বিমানগুলো আসছে, সেটা ইরাক, জর্ডান, সিরিয়া হয়ে কিন্তু ইরানে ঝুঁকছে। তো এখন আপনি 2 ভাগের কথা বলছেন, নিশ্চয়ই ইঙ্গিত করতে চান রাশিয়া এখানে আছে কিনা, কিংবা চীন যুক্ত হবে কিনা।
রাশিয়া এখন পর্যন্ত কিন্তু যুক্ত হয়নি, এটা কিন্তু আমরা পরিষ্কার দেখছি। কারণ অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেখানে নেগোসিয়েশনের একটা জায়গাতে, এখানে একটা জায়গাতে আছে আমেরিকার সাথে তার একটা নেগোসিয়েশন চলছে। তো সেই জায়গাতে রাশিয়া কতটা এঙ্গেজ হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরে ইসরায়েলের সাথে রাশিয়ার ব্যবসা বাণিজ্যের একটা বিষয় আছে, তো তারা ঐতিহাসিকভাবে মিত্র হলেও এখানে কতটা যুক্ত হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আরেকটা জিনিস থেকে যাচ্ছে, আপনার চায়নার কথা বলছেন, চায়না কিন্তু কখনো সরাসরি কোথাও প্রক্সিতে যায় না, আমরা অন্তত কখনো দেখি না। তো সেই জায়গায় বিভাজন মেরুকরণ নানান কিছু বলা হচ্ছে ঠিকই, কিন্তু ইরানকে একাই, ইরান এখানে অনেকটা বলতে পারে নিঃসঙ্গ শেরপা টাইপের উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু মিডল ইস্টের এরা কেউ কিন্তু সেভাবে জড়াবে না। এখন কথা হচ্ছে যুদ্ধ, তো যুদ্ধর কথা আছে, আমরা কালকে রাতেই যদি বলি ইরানের পার্লামেন্ট কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করার কথা বলছে। তো সেই জায়গাগুলোতে হরমুজ প্রণালী বন্ধ হলে যেখানে বলা হয় বিশ্বের জ্বালানির সরবরাহের 20% সেটা যিনি মোবিলাইজ করে, এবং সেই জ্বালানির 80% আবার এশিয়াতে হয়, বাংলাদেশে অনেক দেশের জন্য ভয় আছে। তো পুরো বিষয় মিলিয়ে যুদ্ধটা প্রলম্বিত হওয়া, মাত্রা বাড়া, বিশেষ করে 13 তারিখ যখন ইসরায়েল হামলা করে তখন মনে হয়েছিল যে ইরান বোধহয় ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু ইরান ঘুরে দাঁড়িয়েছিল ব্যালিস্টিক মিসাইল দিয়ে, এবং লাগাতার সে হামলাগুলো করছে, এমনকি গতকালকের হামলার পরে সে পাল্টা হামলা করেছে। তো সেই জিনিসগুলো মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এটার প্রাবল্য প্রবলতা বাড়বে, এটাতে কোনো সন্দেহ নেই। বুশের মতো ট্রাম্প কি কোনো ভুল করছেন, এটা আরেকটি ভুল শুদ্ধ ও একটু ছোট করে বলে, আপনি যে বলছিলেন একটা চাল ছিল কিনা, ফাঁদে পা দিল কিনা, একটা তো বিষয় এখন আস্তে আস্তে খবরগুলো আসছে যে মৌখিকভাবে দুদিন আগেই এরা আপনার মিডল ইস্টে যে তার অ্যালাইগুলো ছিল, আমেরিকা কিন্তু তাকে ইনফরমেশনগুলো দিয়েছিল যে এটা এরকম হতো। তো ওইটা যে হতো এটা তো পরিষ্কার, এবং নেতানিয়াহুর সাথে তার লম্বা সময় কথা হয়েছিল, তো আমরা দুজনেই টেলিফোন কনভারসেশনে ছিলেন। অর্থাৎ কোঅর্ডিনেটর মুভ ছিল এবং প্রস্তুতি ছিল, কিন্তু তারা সেটা গোপন রাখতে পেরেছেন। বিষয়টা হচ্ছে এটা, এবং 125টা বিমান নিয়ে যখন আপনি মোবিলাইজ করান তাতে বুঝতে হয় যে সেটা খুব সমন্বিত ছিল। হ্যাঁ, এবারও জ্যামার দিয়ে আপনার ইরানের পুরো আকাশ নিরাপত্তা ব্যবস্থাকে সে নিষ্ক্রিয় করে রেখেছিল, যাতে করে তারা টেন না পায়। এবং শুধু ইরান বলে নয়, অন্যান্য জায়গাতে ট্রাম্প যখন এই তার এয়ার স্পেস দিয়ে মোবিলাইজ করে তখন কিন্তু অন্যদের বিভ্রান্ত করেছিল, মনে হচ্ছে যে এক জায়গায় যাবে এই বিমানগুলো, কিন্তু গেছে অন্য জায়গায়। তো সব মিলিয়ে এটা সুপরিকল্পিতভাবে করেছে। এখন ফাঁদে পা দিল কিনা, তাহলে ওই যে 2 সপ্তাহের কথা যেটা ট্রাম্প বলছিলেন, সেটা কি একটা অন্যদিকে চোখ ফেরানো? অন্যদিকে চোখ ফেরানো বলতে পারেন, আবার সে বলতে পারে 2 সপ্তাহের মধ্যে তো 2 দিনও হতে পারে। 2 সপ্তাহ মানে তো সেটা আমার ডেডলাইন ডেট, এটা মানে তো আমি 2 সপ্তাহ করবো এমন তো না, বিষয়টা এরকম। দেখা যাক পরিস্থিতি কোথায় দাঁড়ায়। আমরা একটু দেশের আলোচনায় আসতে চাই। প্রধানমন্ত্রীর মেয়াদকাল কতটা হবে? এটা কি 10 বছর হবে নাকি অনাদিকাল হবে? তো এটা নিয়ে এখন বিতর্ক একটা জায়গায় থেমে আছে, কি মনে হয় আপনার? জি, এটা নিয়ে তো এই যে আপনি বলছেন 10 বছর 2 মেয়াদ, এটা নিয়ে বেশ কিছুদিন ধরে তো চলছিল। কালকে যে ঐকমত্য কমিশনের সভাটা হলো, সেই সভার কথাটা আপনি টেনেছেন। এখন বিএনপি এবং 3টি দল বাদে বলা হচ্ছে এনসিপি, জামাত সহ অনেকে একমত। এখন বিএনপি যুক্তিটা হচ্ছে যে টানা 10 বছর না হয়ে সেটা এখন তাদের কথা হচ্ছে 10 বছর। এখন আমরা জেনে আসছিলাম পরপর দুবার, তারপর এখন আবার নতুন করে এই প্রসঙ্গটা এলো 10 বছর। তো 10 বছর দুবার মানে তো 10 বছর, এখন আবার দুবার হয়ে সেটা যে খবরে যেটা পড়েছি আমাদের কাগজ সহ বিভিন্ন জায়গায় গতকালকে দেখেছি, তো সেখানে বিষয়টা এমন জায়গাতে গেছে, তখন বিএনপি বলছে আবার তাহলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং উচ্চকক্ষ করে তাহলে সেটার অবস্থাটা কি হবে। এমন একটা তর্ক বিতর্কের নতুন একটা জায়গায় এসে গেছে, এবং কেউ কেউ বলছিল যদি এরকম হয় তাহলে তো কোনোভাবেই ঐকমত্য হবে না। অর্থাৎ আমি মনে করি ঐকমত্য কমিশনের যে ইস্যুগুলো নিয়ে একটা ট্রিকি জায়গা আছে, সেটাতে নতুন একটা পয়েন্ট এসছে যে 10 বছর এবং 2 মেয়াদের প্রসঙ্গটা। তো আশা করি হয়তো আলোচনা করে এটার একটা সমাধান হবে, আবার প্যাকেজ করে ফেললে সমাধান হবে কিনা, একটার সাথে আরেকটা জুড়ে দিলে, এই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায়। এখন দেখার আছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে কতটা ছাড় দিয়ে সেখানে ঐকমত্যের ব্যাপারে তাদেরকে নিয়ে আনতে পারেন। 3টি নির্বাচন বিগত সরকারের সময়, সেই নির্বাচন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, এবং সেই জায়গাগুলোতে যারা দোষী হবেন, দোষীদেরও একটা শাস্তির বিধান আছে এবং শাস্তির প্রক্রিয়াও আছে।
সিইসি নুরুল হুদা, তাকে গতকাল যেভাবে গ্রেপ্তার করা হলো এবং তার আগে যে মোব সৃষ্টি করা হলো, তার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হলো, কি মনে হয় আপনার, এটা কি কাঙ্ক্ষিত? না, মোটেই কাঙ্ক্ষিত না। একটা হচ্ছে 14, 18, 24 এই অনুষ্ঠানে আপনার সাথে বা আপনার অন্য সহকর্মীদের সাথে আলোচনায় আমি বলেছিলাম যে সেটা আগস্টের পরে বা ওই নির্বাচনগুলো আমার মনে আছে পরে কোনো একটা অনুষ্ঠানে, যে এগুলো তো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং গণতন্ত্র থেকে যে আমরা বিচ্যুত হয়ে গেলাম, এগুলো একটার পরে একটা হয়েছে। 14-তে একতরফা হলো, 18-তে রাতের ভোট হলো, 24-এ আমি আর দামের নির্বাচন হলো। এবং নির্বাচনগুলো যারা করেছিলেন, নির্বাচনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের দায়টা তাদের নিতেই হয় এবং গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। এটা যেমন সত্য, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু যে কায়দায় আপনি মব দিয়ে তাকে হেনস্থা করে যা তাভাবে তাকে করছেন, তার যে অপরাধ করেছেন তার শাস্তি তার হতেই পারে, কিন্তু আইন যখন আপনি নিজের হাতে তুলে নেবেন এবং সেটা নিয়ে একটা সমাজে বিশৃঙ্খলা বা অন্যকে উস্কানি দেওয়া, আমি মনে করি যে যখন যা ইচ্ছা তাই সে করতে পারবে, তো এটা তো আসলে একটা সভ্য সমাজে হয় না। আপনি যে 5ই আগস্টে পরিবর্তনের স্পিরিটের কথা বলেন, তো সেটা তো এই স্পিরিটের সাথে যায় না। এবং বারবার বলা হচ্ছে মব জাস্টিস হতে দেওয়া যাবে না, নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু এত কিছু বড় মব জাস্টিস হচ্ছে, সেটাই খুবই দুঃখজনক, খুবই হতাশার। মানে প্রশ্নটা আমি জানি না, সেই প্রশ্নটা কে মনে বলে নুরুল হুদা দোষ করেছেন, এটা একদম একটা এই দোষের শাস্তি হতেই হবে। কিন্তু এই মানুষগুলোর যে পরিবারের লোকজন, তারা যখন এই দৃশ্যগুলো বা আশেপাশের লোকজন দেখে, তাদের ভেতরের অবস্থাটা কি হয় জানি না, এ নিয়ে হয়তো বিতর্ক হতেই পারে। একেবারে শেষের দিকে আমরা, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হতে পারবে না। তো ভালো কথা, কতদিন? হ্যাঁ, উনি বলেছেন, কিন্তু স্থায়ী হতে পারবেন না এটা যেমন উনি উচ্চারণ করলেন, আপনাদের নিশ্চয় মনে আছে রোজার সময় বলছেন যে পুরো না হলেও উনার আশা, উনি আশা ও বিশ্বাস করেন, সেই জন্য কাজও করছেন। রোহিঙ্গাদের একটা অংশ আগামী ঈদের রাখাইনে গিয়ে করবেন, আগামী ঈদটা। তো এখন এটা আমরা প্রত্যাশা করতে পারি, কারণ রোহিঙ্গারা সেই 2017 আগস্ট থেকে আমাদের উপর চেপে বসে আছে। আমাদের অর্থনীতি, নিরাপত্তা, পরিবেশে নানান রকম ঝুঁকি সংকট তৈরি করেছে, কিন্তু প্রতিবেশী হিসেবে মানবিক কারণে তাদেরকে আশ্রয় না দিয়ে উপায় নেই। কিন্তু তাদের যে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা বা প্রত্যাশার কথা আমরা বলছি, কিন্তু বাস্তবে সেটা রাখাইনে আছে কিনা, কারণ সেখানে এখনো গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মিও যে রোহিঙ্গাদের প্রতি খুব একটা সদয়, সেটাও কিন্তু নয়। তো এই যেমন অবস্থা, আমরা আমাদের প্রত্যাশা করতে পারি যে রোহিঙ্গাদেরকে এখানে স্থায়ীভাবে নিয়ে রাখা হবে না, কিন্তু তারা ওখানে ফেরত যাবে এমনও কোনো কিন্তু ইঙ্গিত আমাকে যদি বলেন, আমি কিন্তু মনে করি বিনয়ের সাথে ভিন্ন মত পোষণ করে যে আমি কিন্তু কোনো আশা দেখি না যে খুব শীঘ্রই রোহিঙ্গাদের পাঠানো শুরু করা যাবে। উদ্বেগজনক। জি প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম রোহিঙ্গা প্রসঙ্গ, আমাদের এই ছোট্ট দেশে এই যে সমস্যা, এটা কতদিন জিয়ে রাখবো আমরা, কতদিন, এটা একটা প্রশ্ন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।